আমার স্ত্রী জব করে বেতন পায় 40,000 টাকা। আর আমি চাকরি ছেড়ে ব্যবসা শুরু করি। আমার চাকরি ম্যানেজার পোস্টে ছিল। চাকরি দেখিয়ে বিয়ে করি। বিয়ের পরের মাসেই চাকরি চলে যায়। পরে আর চাকরি না খুঁজে ব্যবসা শুরু করি। পরপর 3টা ব্যবসা ধরা খেয়ে এখন অটো চালাই। কিন্তু ফ্যামিলি কাউকে বুঝতে দেইনি। 5 বছর এভাবেই চলছি। আমার বউকে বললাম, তোমার সংসারে কিছু খরচ করা উচিত। সে বলে পারবে না। তার 14 গোষ্ঠী 3-4 দিন পর পর আমার বাসায় বেড়াতে আসে। বাড়তি খরচ হয় প্রতি সপ্তাহে। আমি টাকা কোনোভাবেই জমাতে পারছি না যে আরেকটা ব্যবসা শুরু করব। দিনে 12-14 ঘন্টা খাটি। উল্টাও বলে, আমার কোনো খরচ দাও না। আমার খরচ কই? সে তার বাবা মাকে টাকা দেয়, শপিং করে, কলিগদের নিয়ে বুফে খায়। আর আমি অটো ঠেলি, সাথে 8 জনের সংসার। ওর কাছে 2বার সাহায্য চেয়েছিলাম। 2,000 টাকার বেশি দিতে পারবে না বলে দিয়েছে। সাথে ওর বাবা মা সবাইকে বলে দিয়েছে আমি টাকা দিয়ে সংসারে সাহায্য করি। এতে আমি সবার সামনেই ছোট হয়ে যাই। এরপর থেকে ওর কাছে আর টাকা চায় না। আমার সংসারে খরচ প্রায় 30,000 টাকার মতো। আমি ওকে বলছি, তুমি চাকরি ছেড়ে দাও, সংসার দেখো, তোমার মা বাবাকে বাড়িতে পাঠাও। তারা বাসা ছাড়তেও রাজি না, চাকরি ছাড়তেও রাজি না, খরচ করতেও রাজি না। আর আমি অটো চালাই, এইটা বলতেও পারি না, সম্ভবও না। আমার প্রতিদিন কামাই করা লাগে। একদিন বাদ গেলে সেই টাকা রিকভার করতে অনেক সময় লাগে। কি করব বুঝতে পারছি না। পেশা সুইচ করব, সাময়িক বাঁচার জন্য ধৈর্য ধরতে গিয়ে 5 বছর কেটে গেছে। দিন শেষে আমি লুজার। দিনের আলোটা যখন ফিকে হয়ে আসে, তখন ঢাকার জ্যাম আর চারপাশের মানুষের কোলাহল আমার ক্লান্তিটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরে যখন অটোটা চালাই, তখন প্রতিটা মোড়ে মনে হয়, এই বুঝি পরিচিত কেউ দেখে ফেলল। 5টা বছর, একটা বা দুটো দিন নয়, দীর্ঘ 1825টা দিন আমি এই ভয় আর লুকোচুরির চাদর গায়ে জড়িয়ে বেঁচে আছি। যে মানুষটা একসময় টাই কোট পরে শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে ম্যানেজারের চেয়ারে বসত, সে আজ রোদে পড়ে বৃষ্টিতে ভিজে 12-14 ঘন্টা অটোর হ্যান্ডেল ধরে টানছে। ভাগ্যের কি নির্মম পরিহাস! অথচ বাইরে আমার এখনও সে ম্যানেজার ভাবমূর্তি। এই মিথ্যাটা ধরে রাখতে গিয়ে প্রতিদিন নিজের ভেতরে একটু একটু করে মরে যায়। বাসায় ফিরতেই ড্রয়িং রুম থেকে চেনা হাসির আওয়াজ কানে এলো। শ্বশুরবাড়ির লোকজন এসেছে। 3-4 দিন পর পরই তাদের এই আগমন এখন নিয়মে পরিণত হয়েছে। অতিথি আপ্যায়নে আমার কোনো আপত্তি থাকতো না, যদি পকেটের অবস্থা সায় দিত। প্রতি সপ্তাহে এই বাড়তি খরচের যোগান দিতে গিয়ে আমার মেরুদণ্ডটা আজ ভেঙে পড়ার উপক্রম। 8 জনের এই বড় সংসারে পুরো ভার আমার একার কাঁধে। অতিথি আসলে মাসে প্রায় 40,000 টাকার ধাক্কা। অথচ একদিন অটো নিয়ে বের না হলে পরের দিন সেই ঘাটতি পূরণ করতে গিয়ে হিমশিম খেতে হয়। রুমে ঢুকতে সুমির সাথে চোখাচোখি হলো। ও তখন আয়নার সামনে দাঁড়িয়ে নতুন কেনা শাড়িটা দেখছিল। ওর 40,000 টাকার বেতনটা শুধু ওর নিজের। প্রতি মাসে নিয়ম করে বাপের বাড়ি টাকা পাঠানো, কলিগদের নিয়ে দামি রেস্তোরাঁয় বুফে খাওয়া, আর নিজের শপিং, এসবের মাঝে ওর পৃথিবী সীমাবদ্ধ। আমি ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিয়ে মৃদুস্বরে বললাম, আজকে বাজারে অনেক টাকা বাড়তি খরচ হয়ে গেল। সুমি, সংসারে এই অবস্থায় তুমি যদি কিছুটা কন্ট্রিবিউট করতে। কথাটা শেষ করতে দিল না ও। এক ঝটকায় ঘুরে দাঁড়িয়ে বলল, আমি পারবো না। আমার বেতনের টাকা আমি কোথাও খরচ করব, সেটা আমার ব্যাপার। উল্টো তুমি তো আমার কোনো খরচ দাও না। আমার ব্যক্তিগত চাহিদার কি হবে? ওর মুখের এই তাচ্ছিল্য ভরা কথাগুলো বুকটা ঝাঁঝরা করে দিল। অতীতে মাত্র 2বার একটু নিরুপায় হয়ে ওর কাছে সাহায্য চেয়েছিলাম। পরিষ্কার জানিয়ে দিয়েছিল, 2,000 টাকার বেশি 1 পয়সাও দিতে পারবে না। কষ্টটা সেখানেও ছিল না। কষ্টটা হয় তখন, যখন জানতে পারি ওর বাবা মা আর আত্মীয় স্বজনদের কাছে বলে বেরিয়েছে ও নাকি সংসার চালায়। সবার সামনে আমাকে ছোট করে নিজে মহান সাজার এই নোংরা খেলায়ও জিতে গেছে। এরপর থেকে ওর কাছে হাত পাতা চিরতরে বন্ধ করে দিয়েছি। নিজের আত্মসম্মানটুকু তো আর বিলিয়ে দিতে পারি না। সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় একদিন বলেই ফেললাম, তোমার যদি এই সংসারে কোনো দায়িত্বই না থাকে, তাহলে চাকরি ছেড়ে দাও। অন্তত সংসারটা সামলাও। আর তোমার মা বাবাকে বলো, তারা যেন নিজেদের বাসায় ফিরে যায়। আমি আর পারছি না। আমার কথা শেষ হতেই পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। সুমি কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল। তারপর ঠোঁট বাঁকিয়ে এমনভাবে হাসল, যেন আমি পৃথিবীর সবচেয়ে হাস্যকর কথা বলেছি।
তুমি আমাকে চাকরি ছাড়তে বলছো? ওর কণ্ঠে বিদ্রুপ ছিল। তুমি কি চাও আমি তোমার মতো বসে বসে স্বপ্ন দেখি, একটার পর একটা ব্যবসা করে লস দেই? কথাগুলো ছুরির মতো গায়ে বিঁধল। আমি চুপ করে রইলাম, কারণ সত্যি কথা হলো আমি ব্যর্থ। 3টা ব্যবসা করেছি, 3টাতেই ধরা খেয়েছি। প্রথমবার পার্টনার টাকা মেরে পালিয়েছে, দ্বিতীয়বার লোকসান হয়েছে, তৃতীয়বার নিজের শেষ সঞ্চয়টাও ডুবে গেছে। এরপর আর সাহস পাইনি। চাকরিতে ফিরতে চেয়েছিলাম, কিন্তু 5 বছরের গ্যাপ দেখে কেউ নিতে চায়নি। বয়স, অভিজ্ঞতা, বাজার সবকিছু মিলিয়ে আমি ধীরে ধীরে বাইরে ছিটকে গেছি। শেষ পর্যন্ত অটো। হ্যাঁ, একটা অটোই আজ আমার পুরো পৃথিবী। কিন্তু এই সত্যিটা কাউকে বলতে পারিনি, কারণ আমি ভয় পাই। মানুষের বিচারকে ভয় পাই, আত্মীয়দের করুণার দৃষ্টিকে ভয় পাই, সবচেয়ে বেশি ভয় পাই সুমির চোখের অবহেলাকে। ও যদি জানতে পারে আমি একজন অটো চালক, তাহলে হয়তো ও আর এক মুহূর্ত আমার সাথে থাকবে না। ড্রয়িং রুম থেকে তখন শাশুড়ির গলা ভেসে আসছিল, সুমিমা, জামাইকে বলো কালকে যেন আমাদের নিয়ে নিউ মার্কেটে যায়। অনেকদিন শপিং করা হয় না। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। কালকে শুক্রবার। শুক্রবার মানেই আমার সবচেয়ে ভালো ইনকামের দিন। সেই দিনটা মিস করা মানে পুরো সপ্তাহের হিসাব এলোমেলো হয়ে যাওয়া। আমি আস্তে করে বললাম, কালকে আমার একটু কাজ আছে। এর আগেই শাশুড়ি দরজার সামনে এসে দাঁড়ালেন। কাজ কাজ করো সব সময়, পরিবারকে সময় দাও না। টাকা থাকলেই তো জীবন না বাবা। আমি মাথা নিচু করে রইলাম। ইচ্ছে করছিল চিৎকার করে বলি, এই টাকার জন্যই তো আমি প্রতিদিন রাস্তায় মরছি। কিন্তু পারলাম না, কারণ এই বাড়িতে আমার কষ্টের কোনো মূল্য নেই। রাতে সবাই ঘুমিয়ে গেলে আমি চুপচাপ বারান্দায় গিয়ে বসি। পুরনো ফোনটা বের করে হিসাব মিলাই। আজকের ইনকাম 2450 টাকা। গ্যাস, কিস্তি, খাওয়া বাদ দিলে হাতে থাকবে খুব বেশি হলে 1300 টাকা। এর মধ্যে কালকের বাজার, ওষুধ, বিদ্যুৎ বিল, ভাড়ার টাকা, আর আমি এখনো স্বপ্ন দেখি আবার একটা ব্যবসা শুরু করব। নিজেকেই তখন পাগল মনে হয়। হঠাৎ পেছন থেকে সুমির গলা এলো, তুমি এখনো ঘুমাওনি? আমি ফোনটা দ্রুত লুকিয়ে ফেললাম। না, এমনি বসে আছি। ও কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, শোনো, আগামী মাসে আমি অফিস ট্যুরে কক্সবাজার যাব। কিছু টাকা লাগবে। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি অবাক হয়ে তাকালাম। তোমার তো বেতন আছে। আছে, কিন্তু আমি নিজের শপিংও করব। তুমি কিছু দাও। আমি অনেকক্ষণ চুপ থেকে শুধু একটা কথাই বললাম, আমার কাছে এখন টাকা নেই। সুমি বিরক্ত মুখে বলল, তোমার কাছে কখনোই টাকা থাকে না। কথাটা বলেও চলে গেল। আর আমি অন্ধকার বারান্দায় বসে বুঝলাম, এই সংসারে আমি শুধু একটা এটিএম মেশিন, যেটা টাকা না দিলে মূল্যহীন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা তখনও কেউ জানত না। আজ দুপুরে মিরপুর 10 নম্বর সিগন্যালে অটো নিয়ে দাঁড়িয়ে থাকতে হঠাৎ আমি এমন একজনকে দেখেছি, যাকে দেখে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। লোকটা আমার আগের অফিসের জেনারেল ম্যানেজার, আর সে সরাসরি আমার অটোর দিকেই হাঁটছিল। মুহূর্তের মধ্যে হাত পা ঠান্ডা হয়ে গেল। মাথার ভেতর শুধু একটা চিন্তায় ঘুরছিল, স্যার যদি আমাকে চিনে ফেলে। আমি দ্রুত মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলাম, ক্যাপটা একটু নিচে নামিয়ে দিলাম। মনে হচ্ছিল পৃথিবীর সব মানুষ এখন শুধু আমার দিকেই তাকিয়ে আছে। রফিক স্যার এসে অটোর সামনে দাঁড়ালেন। মিরপুর 10 যাবেন? আমি গলা বদলে নিচু স্বরে বললাম, জি, ওঠেন। লোকটা উঠে পেছনে বসলেন। আমার বুকের ধুকপুকানি এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল উনিও শুনতে পাচ্ছেন। অটো চালানো শুরু করলাম। পুরো রাস্তা জুড়ে আমি শুধু একটা জিনিসের জন্য প্রার্থনা করছিলাম, স্যার যেন আমাকে চিনতে না পারেন। কিন্তু ভাগ্য মনে হয় আজ আমাকে আর ছাড় দিতে রাজি না। হঠাৎ পেছন থেকে রফিক স্যারের কণ্ঠ ভেসে এলো, আপনার নাম কি? আমার হাত কেঁপে উঠল। জি, রাসেল। নিজের নামটা পর্যন্ত মিথ্যা বললাম। কিছুক্ষণ নীরবতা, তারপর আবার উনি বললেন, অদ্ভুত ব্যাপার জানেন, আপনাকে আমার অফিসের একজনের মতো লাগছে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি কোনো উত্তর দিলাম না। স্যার হালকা হেসে বললেন, ছেলেটা খুব ব্রিলিয়ান্ট ছিল, কিন্তু হঠাৎ চাকরি ছেড়ে ব্যবসা করতে গেল। তারপর আর কোনো খোঁজ পায়নি। আমার চোখ ঝাপসা হয়ে এলো। এই মানুষটাই একসময় আমাকে সবার সামনে উদাহরণ হিসেবে দেখাতেন। বলতেন, এই ছেলেটা একদিন অনেক দূরে যাবে। আর আজ আমি একটা অটোর স্টিয়ারিং আঁকড়ে ধরে নিজের পরিচয় লুকিয়ে বেঁচে আছি।
গন্তব্যে পৌঁছে অটো থামালাম। রফিক স্যার ভাড়া দিতে গিয়ে হঠাৎ আমার মুখের দিকে ভালো করে তাকালেন। তারপর কয়েক সেকেন্ড চুপ। আমার বুকের ভেতরটা ধপধপ করতে লাগলো। 1 মিনিট আমি চোখ নিচু করে রইলাম। তুমি নাহিদ না? সব শেষ। মনে হলো মাথার উপরের আকাশটা ভেঙে পড়ল। আমি কিছু বলতে পারছিলাম না। স্যার ধীরে ধীরে অটো থেকে নামলেন। তারপর অবিশ্বাস নিয়ে বললেন, তুমি এখানে এই অবস্থায়? আমি ঠোঁট কামড়ে মাথা নিচু করে রইলাম। জীবন স্যার। রফিক স্যার অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর এমন একটা কথা বললেন যেটা শুনে আমার চোখে পানি চলে এলো। কাজ কখনো ছোট না নাহিদ। ছোট হলো মানুষ চিন্তার দিক থেকে। আমি তাকালাম ওনার দিকে। উনি পকেট থেকে একটা কার্ড বের করে আমার হাতে দিলেন। আগামীকাল অফিসে এসো, একটা কথা আছে। আমি হতভম্ব হয়ে কার্ডটার দিকে তাকিয়ে রইলাম। এতদিন পরে কেউ আমাকে করুণা নয়, সম্মান দিয়ে কথা বলল। অটো ঘুরে আবার রাস্তায় নামলাম। কিন্তু আজ স্টিয়ারিংটা আগের মতো ভারী লাগছিল না। অনেকদিন পর মনে হচ্ছিল হয়তো জীবনটা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। কিন্তু বাসায় ফিরেই বুঝলাম আমার জন্য নতুন ঝড় অপেক্ষা করছিল। ড্রয়িং রুমে ঢুকতে দেখি সুমি আর তার মা সোফায় বসে আছে। দুজনের মুখই অস্বাভাবিক গম্ভীর। আমাকে দেখেই সুমি ঠান্ডা গলায় বলল, তোমার সাথে জরুরি কথা আছে। আমার বুকটা কেঁপে উঠল। কারণ এই গলায় সুমি সাধারণত কোনো ভালো খবর দেয় না। আমি দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। সারাদিনের ক্লান্তি, রফিক স্যারের সাথে দেখা হওয়ার ধাক্কা, সবকিছু মিলিয়ে মাথাটা এমনিতেই ভার হয়েছিল। তার উপর সুমি আর শাশুড়ির সেই গম্ভীর মুখ দেখে বুকের ভেতর অজানা ভয় কাজ করতে লাগল। সুমি ধীরে ধীরে বলল, আগামী মাস থেকে মা বাবা এখানেই থাকবে। আমি যেন ঠিক শুনতে পারলাম না। মানে? শাশুড়ি এবার গলা খাকারি দিয়ে বললেন, আমাদের ওখানে পরিবেশ ভালো লাগছে না। সুমি বলেছে এখানে থাকলে সমস্যা নেই। আমার মাথার ভেতর ঝনঝন করে উঠল। এখনই 8 জনের সংসার চালাতে আমার অবস্থা শেষ। সেখানে আরও 2 জন মানুষ মানে বাড়তি খরচ, বাড়তি দায়িত্ব, বাড়তি চাপ। আমি শান্ত থাকার চেষ্টা করে বললাম, কিন্তু এই বাসাটা তো ছোট, আর খরচও অনেক বেড়ে যাবে। সুমি বিরক্ত হয়ে বলল, তুমি সবসময় টাকার কথা বলো কেন? আমি হেসে ফেললাম, তিক্ত একটা হাসি। কারণ টাকা ছাড়া এই সংসার চলে না সুমি। ও এবার সরাসরি আমার চোখে তাকালো। তাহলে তুমি আরও বেশি ইনকাম করো। কথাটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। দিনে 12 থেকে 14 ঘন্টা রাস্তায় পড়ে থেকে আমি আর কত বেশি করব? কিন্তু সত্যিটা তো বলা যাবে না। আমি ধীরে বললাম, আমি চেষ্টা করছি। তোমার এই চেষ্টা 5 বছর ধরে দেখছি। ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। শাশুড়ি এবার নরম গলায় বললেন, বাবা, পুরুষ মানুষকে দায়িত্ব নিতে হয়। শুধু স্বপ্ন দেখলে তো সংসার চলে না। আমি মাথা নিচু করলাম, কারণ উনি জানেন না আমি প্রতিদিন নিজের স্বপ্নকে রাস্তায় পিষে মারি। রাতে সবাই ঘুমিয়ে গেলে আমি চুপচাপ রফিক স্যারের দেওয়া কার্ডটা বের করলাম। কার্ডের ওপর বড় বড় করে লেখা, রফিক হাসান, জেনারেল ম্যানেজার, নোভা কর্পোরেশন। আমি অনেকক্ষণ কার্ডটার দিকে তাকিয়ে রইলাম। যাব নাকি যাব না? হঠাৎ ভয় লাগতে শুরু করলো। যদি উনি করুণা করে কোনো ছোটখাটো চাকরি দিতে চান, যদি আগের অফিসেই সবাই আমাকে দেখে হাসাহাসি করে, যদি কেউ জেনে যায় আমি এতদিন অটো চালিয়েছি। আত্মসম্মান আর বাস্তবতার যুদ্ধ শুরু হলো ভেতরে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, যাব। কারণ এইভাবে আর চলতে পারে না। পরদিন সকাল। অনেকদিন পর আয়নার সামনে দাঁড়িয়ে শার্ট পাতলুম পরলাম। পুরনো একটা পারফিউম লাগালাম। নিজেকে দেখে অদ্ভুত লাগছিল, যেন অন্য কারো জীবন ধার করে পড়েছি। সুমি অবাক হয়ে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? আমি স্বাভাবিক থাকার চেষ্টা করে বললাম, একটা ইন্টারভিউ আছে। ও ঠোঁট বাঁকিয়ে হাসল। ও, আবার নতুন স্বপ্ন? কথাটা শুনে ভেতরে আগুন জ্বলে উঠলেও চুপ করে বের হয়ে গেলাম। অফিস বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আমার পা কাঁপছিল। এই বিল্ডিং, এই লিফট, এই করিডর, সবকিছু আমাকে পুরনো জীবনের কথা মনে করিয়ে দিচ্ছিল। রিসিপশনের নাম বলতে আমাকে সরাসরি রফিক স্যারের কেবিনে পাঠানো হলো। দরজায় নক করতেই ভেতর থেকে পরিচিত গলা এলো, কামিন। আমি ঢুকতেই উনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। এসো নাহিদ। ওনার চোখে করুণা ছিল না, ছিল সম্মান। এই একটা জিনিসেই আমার বুকটা কেঁপে উঠল। স্যার বসতে বললেন। তারপর কিছুক্ষণ চুপ থেকে বললেন, গতকাল তোমাকে দেখে খুব খারাপ লেগেছে, কিন্তু একটা জিনিস দেখে ভালো লেগেছে। আমি অবাক হয়ে তাকালাম।
তুমি হার মানোনি। আমার গলা শুকিয়ে গেল। স্যার টেবিলের উপর একটা ফাইল রাখলেন। আমাদের কোম্পানিতে অপারেশন ম্যানেজারের পোস্ট খালি আছে। আমি চাই তুমি জয়েন করো। আমি হতবাক হয়ে গেলাম। স্যার, আমি? হ্যাঁ, তুমি। কারণ আমি জানি তুমি কাজ পারো। আমার চোখ ভিজে উঠল। 5 বছর পর প্রথমবার কেউ আমার ব্যর্থতা না, আমার যোগ্যতাটা দেখল। কিন্তু ঠিক তখনই স্যার পরের কথাটা বললেন, তবে একটা সমস্যা আছে। আমি দম বন্ধ করে রফিক স্যারের দিকে তাকিয়ে রইলাম। কি সমস্যা স্যার? স্যার চেয়ারটায় হেলান দিয়ে ধীরে ধীরে বললেন, পোস্টটা চট্টগ্রামে। আমার বুকটা ধক করে উঠল। চট্টগ্রাম মানে ঢাকার সংসার ছেড়ে যেতে হবে? সুমি কি রাজি হবে? ওর চাকরি, ওর পরিবার। মাথার ভেতর একসাথে হাজারটা চিন্তা ঘুরতে লাগলো। স্যার আমার মুখের অবস্থা দেখে বললেন, আমি জানি সিদ্ধান্তটা সহজ না, কিন্তু তোমাকে একটা কথা বলি নাহিদ, কখনো কখনো বাঁচতে হলে মানুষকে নিজের পরিবেশ বদলাতে হয়। আমি চুপ করে রইলাম, কারণ উনি ঠিকই বলছেন। এই শহরে আমি শুধু লুকিয়ে বেঁচে আছি। প্রতিদিন ভয় নিয়ে ঘুম থেকে উঠি, প্রতিদিন অপমান গিলে বাঁচি। স্যার আবার বললেন, স্যালারি শুরুতে 65,000, সাথে বাসা আর ট্রান্সপোর্ট সুবিধা থাকবে। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। 65,000 টাকা! শেষ কবে এত বড় কোনো সংখ্যা নিজের জীবনের সাথে মিলিয়ে দেখেছি মনে নেই। স্যার ফাইলটা আমার দিকে এগিয়ে দিলেন। তুমি চাইলে 1 সপ্তাহ সময় নিতে পারো। আমি ফাইলটা হাতে নিয়ে ধীরে ধীরে বের হয়ে এলাম। অফিস বিল্ডিং থেকে বের হওয়ার পর অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে রইলাম। আজ বহুদিন পর মনে হচ্ছিল জীবন আমাকে আবার একটা সুযোগ দিচ্ছে। কিন্তু সেই সুযোগটার দাম কি? বাসায় ফিরে দেখি ড্রয়িং রুমে আবার অতিথি ভরা। সুমির খালাতো ভাই, ফুপু, তাদের বাচ্চা, পুরো বাসা মাথায় তুলে ফেলেছে। আমাকে দেখে শাশুড়ি বললেন, এই যে বাবা, যাও তো 5 কেজি গরুর মাংস নিয়ে আসো। আমি ক্লান্ত চোখে তাকালাম। এখন? হ্যাঁ, এখনই। সবাই আজকে রাতে খাবে। আমি পকেটে হাত দিলাম। মাত্র 1800 টাকা আছে। এর মধ্যে কাল অটোর কিস্তি দিতে হবে। আমি আস্তে করে বললাম, আজকে একটু টানাটানি যাচ্ছে। শাশুড়ি মুখ কালো করে ফেললেন। আরে বাবা, এত হিসাব করলে সংসার চলে? আমি কিছু বললাম না। ঠিক তখনই সমীর খালাতো ভাই হেসে বলল, দুলাভাই তো দেখি খুব কিপটা। সবাই হেসে উঠল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই হাসি শুনলাম। কেউ জানে না যে মানুষটাকে যারা কিপটা বলছে, সে গত 5 বছর নিজের জন্য একটা নতুন শার্টও কেনেনি। রাতে রুমে ঢুকতে দেখি সুমি ফোনে কারোর সাথে কথা বলছে। না রে, ওর দ্বারা কিছু হবে না। আমি না থাকলে সংসারই চলতো না। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি চুপচাপ ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। চোখের নিচে কালি, মুখে ক্লান্তি, দাড়িতে পাক ধরা শুরু করেছে। এই কি সেই মানুষ যে একসময় বড় বড় স্বপ্ন দেখত? হঠাৎ ফোনে মেসেজ এলো, রফিক স্যার, ডিসিশন নিতে দেরি করো না, কিছু সুযোগ বারবার আসে না। আমি অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। তারপর জীবনে প্রথমবার একটা সিদ্ধান্ত নিলাম, এবার আমি নিজের জন্য বাঁচব। সেদিন রাতে আমি একটুও ঘুমাতে পারিনি। বারবার শুধু একটা কথাই মাথায় ঘুরছিল, আমি কি সত্যিই চলে যেতে পারবো? এই বাসা, এই সংসার, এই দায়িত্ব, সবকিছু ছেড়ে নতুন করে শুরু করা কি এতই সহজ? ফজরের আজানের সময় বারান্দায় দাঁড়িয়েছিলাম। ঢাকার আকাশটা তখনও অন্ধকার। নিচের রাস্তায় 2-1টা গাড়ি চলছিল। হঠাৎ মনে হলো, এই শহরটার সাথে আমার সম্পর্কটা অনেকটা বিষাক্ত ভালোবাসার মতো। যত কষ্টই দিক, ছাড়তে গেলেই বুকটা মোচড় দিয়ে ওঠে। সকালবেলা নাস্তার টেবিলে সবাই বসেছিল। শাশুড়ি পরোটা খেতে খেতে বললেন, সুমি, আগামী মাসে গ্রামের বাড়ি যাব, তখন কিন্তু কিছু শপিং করতে হবে। সুমি হেসে বলল, হ্যাঁ মা, করে দেব। আমি চুপচাপ বসেছিলাম। হঠাৎ সুমি আমার দিকে তাকিয়ে বলল, তোমার ইন্টারভিউ কেমন হলো? আমি কয়েক সেকেন্ড চুপ থেকে বললাম, চাকরিটা হয়েছে। পুরো টেবিল নিস্তব্ধ হয়ে গেল। শাশুড়ি অবাক হয়ে বললেন, সত্যি? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। সুমির চোখে প্রথমবারের মতো একটু আগ্রহ দেখলাম। কোথায়? স্যালারি কত? আমি ধীরে ধীরে পানি খেলাম। তারপর বললাম, চট্টগ্রামে পোস্টিং, স্যালারি 65,000। কথাটা শোনার পর সবার চেহারা বদলে গেল। শাশুড়ি মুখ শক্ত করে বললেন, চট্টগ্রাম মানে? সুমি যাবে কিভাবে? ওর চাকরি। আমি শান্ত গলায় বললাম, আমি কাউকে জোর করছি না, আমি শুধু জানাচ্ছি আমি যাচ্ছি।
সুমি অবিশ্বাস নিয়ে তাকিয়ে রইল। মানে, তুমি একা চলে যাবে? আমি ওর চোখের দিকে তাকালাম। গত 5 বছর তো আমি একাই সব সামলেছি। কথাটা শুনেও থমকে গেল। আমার ভেতরে জমে থাকা কষ্টগুলো আজ আর আটকে রাখতে ইচ্ছে করছিল না। আমি ধীরে ধীরে বললাম, আমি ক্লান্ত সুমি, খুব ক্লান্ত। প্রতিদিন হিসাব মেলাতে মেলাতে, সবার চাহিদা পূরণ করতে করতে আমি শেষ হয়ে গেছি। সুমি বিরক্ত হয়ে বলল, এত নাটক করার কি আছে? আমি হালকা হেসে ফেললাম। তোমার কাছে নাটক মনে হওয়াটাই স্বাভাবিক, কারণ তুমি কোনোদিন আমার জায়গায় দাঁড়াওনি। এরপর আমি এমন একটা কাজ করলাম যেটা গত 5 বছরে কখনোই করিনি। পকেট থেকে অটোর চাবিটা বের করে টেবিলের ওপর রাখলাম। টিং করে শব্দ হলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আমি ধীরে ধীরে বললাম, এইটা আমার আসল পরিচয়। সুমির মুখ ফ্যাকাশে হয়ে গেল। মানে? আমি গত 5 বছর অটো চালিয়েছি। পুরো ঘর নিস্তব্ধ, কারো মুখে কোনো শব্দ নেই, শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল। শাশুড়ি হতভম্ব হয়ে বললেন, তুমি অটো চালাও? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, কারণ আমার আর কোনো উপায় ছিল না। সুমি চেয়ার ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ওর চোখে অবিশ্বাস। তুমি আমাকে এই কথা এতদিন বলনি? আমি কষ্টের হাসি হাসলাম। বলতে পারিনি, কারণ আমি জানতাম তুমি লজ্জা পাবে। সুমি চিৎকার করে বলল, অবশ্যই লজ্জা পাবো। আমার হাজবেন্ড একজন অটো চালক, এটা আমি মানুষকে কিভাবে বলবো? কথাটা শুনে বুকের ভেতর কিছু একটা ভেঙে গেল। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। দেখলে, এই কারণেই বলিনি। শাশুড়ি এবার রাগে কাঁপতে কাঁপতে বললেন, আমার মেয়ের জীবনটা শেষ করে দিলে তুমি। আমি আর কিছু বললাম না, কারণ আজ প্রথমবার আমি বুঝলাম মানুষের চোখে আমার পরিশ্রমের কোনো মূল্য নেই। তারা শুধু আমার পেশাটা দেখে। আমি চুপচাপ রুমে গিয়ে ব্যাগ গোছাতে শুরু করলাম। পেছন থেকে সুমির কাপা গলা এলো, তুমি সত্যি চলে যাবে? আমি থামলাম না, শুধু একটা কথাই বললাম, হ্যাঁ, এবার আমি নিজের সম্মান নিয়ে বাঁচতে চাই। চট্টগ্রামে আসার পর প্রথম কয়েকদিন আমার নিজের কাছেই সবকিছু স্বপ্নের মতো লাগছিল। সকালে ঘুম থেকে উঠে অফিসে যাই, মানুষ আমাকে স্যার বলে ডাকে। মিটিংয়ে আমার মতামত গুরুত্ব পায়। মাস শেষে নিয়ম করে বেতন আসে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? অনেকদিন পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আর ব্যর্থ মনে হয় না। কোম্পানি দেওয়া ছোট্ট ফ্ল্যাটটায় আমি একাই থাকতাম। প্রথম প্রথম খুব খারাপ লাগতো। রাত হলে নীরবতাটা বুকের ভেতর কামড় দিত। কিন্তু ধীরে ধীরে বুঝলাম, শান্তির জিনিসটা আসলে শব্দের মধ্যে না, মানুষের ব্যবহারের মধ্যে লুকিয়ে থাকে। ঢাকা ছাড়ার পর প্রথম 2 সপ্তাহ সুমি আমাকে একবারও ফোন দেয়নি। আমিও দেইনি, কারণ এত বছর ধরে সম্পর্কটা শুধু দায়িত্বে টিকে ছিল, ভালোবাসায় না। একদিন অফিস শেষে বারান্দায় বসে চা খাচ্ছিলাম, তখন ফোনটা বেজে উঠল। স্ক্রিনে সুমির নাম। কিছুক্ষণ তাকিয়ে থেকে রিসিভ করলাম। ওপাশে অনেকক্ষণ নীরবতা। তারপর খুব আস্তে সুমি বলল, কেমন আছো? আমি শান্ত গলায় বললাম, ভালো। তারপর নীরবতা। তারপরও বলল, বাসাটা খুব খালি লাগে। আমি কিছু বললাম না। সুমি কাপা গলায় বলল, তুমি চলে যাওয়ার পর বুঝতে পারছি তুমি আসলে কত কিছু একা সামলেছ। আমার বুকের ভেতর হালকা একটা চাপ অনুভব হলো, কিন্তু এবার আমি আবেগে ভাসলাম না, কারণ কিছু উপলব্ধি দেরিতে আসলে তার মূল্য কমে যায়। সুমি আবার বলল, আমি রাগ করে অনেক কথা বলেছি, কিন্তু একটা কথা সত্যি, তুমি হার মানোনি। এবার আমার চোখ বন্ধ হয়ে এলো। 5 বছর ধরে এই একটা কথাই শুনতে চেয়েছিলাম, একটু সম্মান, একটু স্বীকৃতি। আমি ধীরে বললাম, জীবনে মানুষ পড়ে যেতে পারে সুমি, কিন্তু পাশে থাকা মানুষটা যদি প্রতিটা মুহূর্তে তাকে ছোট করে, তখন উঠে দাঁড়ানোটা অনেক কঠিন হয়ে যায়। ওপাশে কান্নার শব্দ পেলাম। আমি কি একটা সুযোগ পেতে পারি? আমি অনেকক্ষণ চুপ করে রইলাম। তারপর ধীরে ধীরে বললাম, সুযোগ সবাই পায়, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু ভালোবাসা না, বোঝাপড়াও লাগে। ফোন কেটে যাওয়ার পর অনেকক্ষণ বারান্দায় বসেছিলাম। দূরে সমুদ্রের বাতাস আসছিল, আকাশে চাঁদ উঠেছে। হঠাৎ মনে হলো, জীবনটা আসলে কাউকে হারানোর গল্প না, নিজেকে খুঁজে পাওয়ার গল্প। আমি আজও অটো চালানো দিনগুলো ভুলিনি, কারণ সেই স্টিয়ারিং ধরে আমি শিখিয়েছি, কোনো কাজ ছোট না, ছোট হলো সেই মানুষগুলো যারা পরিশ্রমের চেয়ে পরিচয়কে বেশি গুরুত্ব দেয়। সমাপ্ত।